শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হলো জুলাই মাসের ৩ তারিখ আর বারটি হচ্ছে বৃহস্পতিবার। ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল ৭:৩০টার মতো। আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। তো সকালবেলায় বিছানা তুলছি এখন। তো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, ওর বাপিও তাই। তো ভাবলাম আগে ঘরটা গুছিয়ে নিই, তো ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপর নিচে যাব, নিচে গিয়ে রান্নাবান্নাটাও শুরু করব। এখন কয়েকদিন ধরে লক্ষ্য করছি আমার মেয়ের ঘুমের কোনো ঠিক নেই। কোনোদিন সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে পড়ে, আবার কোনোদিন ৭:৩০, ৮টা, আবার কোনোদিন ৯টা, ৯:৩০। তো এইভাবেই ঘুম থেকে উঠে পড়ছে। তো যাই হোক, ওকে আমি দেখলাম যে উঠানে রয়েছে ওর বাপির সঙ্গে। তো আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ঘরটা ঝাড়ু দিতেও বেশ অনেকটা সময় লাগে। ব্যালকনিতে যেতে হয়, তারপর এদিকে বারান্দা রয়েছে, রান্নাঘর রয়েছে, দুটো রুম রয়েছে, তো ঝাড় দিতে অনেকটাই সময় চলে যায়। তো ফাইনালি রুমটা গোছানো হয়ে গেছে, দেখো তোমাদের এক ঝলক করে দেখিয়ে দিচ্ছি। তবে একটা কাজ এখনও এই ঘরে বাকি আছে, সেটা হচ্ছে খাটের পায়ার নিচে কয়েকটা পাথর দিয়ে উঁচু করতে হবে। না হলে মাঝে মধ্যে আমি ঘর মুছি বা মানে জল যদি পড়ে নিচে, তাহলে ওই খাটের পায়ার নিচে জলটা লাগবে না, পাথরেই লাগবে। সেই জন্য ওর পায়ের নিচে পাথর দিতে হবে। ধুয়েও রেখেছি কিন্তু আনা হচ্ছে না। এদিকে মাম্মামের রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এখন গুছিয়েও নিয়েছি। তো দেখো এই টি টেবিলটা মতো এটা রেখেছি, বেশ ভালোই লাগছে দেখতে। তবে ওর ওপর একটা ক্লথ দিতে হবে, তাহলে আরও বেশি ভালো লাগবে, মানে জিনিসটা সেফটি থাকবে। বাচ্চা যেহেতু ঘরে রয়েছে, তো অনেক সময় স্ক্র্যাচ করে দেয়, তো অনেক কিছু দিয়ে একটু দাগাদাগি করে, সেই জন্যই বলছি। আর এখন জানলাগুলো একটু খুলে দিলাম। তো এখন জানলাগুলো খুলে দিলে সারাটা দিন বেশ আলো বাতাস আসে, আর বেশ ভালোও লাগে। তো এখন আবার চলে এসেছি রান্নাঘরে, আর এখন রান্নাটা শুরু করে দিয়েছি। তবে রান্নাঘরে আসার আগেই শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে এসেছি কি রান্না করব, আর প্রত্যেক দিনই করে থাকি। তো মা বলল একটু সুজি রান্না করে দাও। তো অনেকটা পরিমাণে দুধ জমা হয়ে গেছে। আসলে এখন আমি দুধ খাই না, তো সেই জন্য অনেকটা জমা হয়ে যায়। মাম্মাম একা অতটা পরিমাণে খেতে পারে না। তো সেই জন্যই সকালবেলায় সুজি রান্না করছি আমাদের জন্য, আর রুটি বানাবো। আর মেয়ের জন্য রান্না করব একটু খিচুড়ি, তার জন্য এদিকে সবজি কেটে নিয়েছি। এখানে আলু আর পেঁপে কেটেছি, আর একটু পুঁই শাক, তো কুমড়ো, এই সমস্ত কিছুই দিইনি। তো এই সবজি দিয়েই একটু খিচুড়ি রান্না করে দেব। তো চাল ধুয়ে রেখেছি, আর এদিকে ডালও ধুয়ে রেখেছি, মসুর ডাল ধুয়ে রেখেছি। আমি বেশিরভাগ মেয়েকে যখন খিচুড়ি রান্না করে খাওয়াই তখন মসুর ডাল দিয়েই খাওয়াই। মুগ ডাল তেমন একটা খাওয়াই না, খাওয়াই খুব সামান্য, কিন্তু সব থেকে বেশি মসুর ডালটাই আমি খাইয়ে থাকি। তো এদিকে রান্নাটা এখন করে নিচ্ছি। তো সুজিও রান্না করছি, আর এদিকে খিচুড়িও রান্না করছি। তো মেয়ে আমার খিচুড়ি খেতে পছন্দ করে, আর বেশ অনেক দিনই হয়েছে ওকে খাওয়ানো হয় না। আর আরেকটা কথা কি জানো তো, আগে মাম্মাম যখন ছোট ছিল প্রায় দিনই ওকে খিচুড়ি খাওয়াতাম। তো সেই কথাগুলো মনে পড়ছে, প্রায় দিনই খাওয়াতাম, প্রায় প্রত্যেক দিনই খাওয়াতাম। তো এখন তো খাওয়ানোই হয় না, এখন হয়তো মাসে একবার কি দুবার কি তিনবার এরকমই খাওয়ানো হয়। তো এখন সুজি রান্নাও হয়ে গেছে, আর আজকে সুজিটা রান্না করেছি আমি খেজুরের গুড় দিয়ে। তো খেজুরের গুড় তো কেনা রয়েছে ফ্রিজের মধ্যে, তো সেই জন্য কোনো কিছু যখন রান্না বান্না করি তখন খেজুরের গুড় দিয়েই রান্না করি। আমাকে একজন অনেক দিন আগেই জিজ্ঞাসা করেছো যে তোমাদের বাড়িতে তো 6জন মানুষ, তো আমি এই 5টা বাটিতে সুজি নামাই, তাহলে 6জন মানুষের জন্য 6টা বাটিতে সুজি নামাই না কেন, বা অন্যান্য খাবার। আসলে কি বলতো, আমার জন্য আর আলাদা করে বাটিতে নামাই না। আমি কি করি জানো তো, যে পাত্রে রান্নাটা হয় সেখানে এক্সট্রা পরিমাণে অনেকটা সুজি থাকে, তো আমি যখন খাওয়া দাওয়া করি তখন সেখান থেকেই প্লেটে নামিয়ে নিই। তো আমার জন্য আলাদা করে আর কোনো বাটিতে সুজি নামাই না।
এটাই হচ্ছে কারণ। আর এই যে দেখো আমার মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগেই, ওকে ফ্রেশও করিয়ে দিয়েছি। তারপর এখন ওর খাবারটা রেডি করছি। তো এই যে খিচুড়ি রান্না হয়ে গেছে, তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর খিচুড়িটাও বেশ ভালো হয়েছে। তো একটু কুমড়ো দিলে ভালো হতো, খিচুড়ি মানেই একটু কুমড়ো দিলে ভালো লাগে, কিন্তু কুমড়ো নেই, সেই জন্য ভাবলাম হাতের নাগালে যে সবজিগুলো রয়েছে সেটা দিয়েই একটু খিচুড়ি রান্না করে দিই। আদিশ্রীকে সকালের খাবার খাইয়ে দিয়েছি, তারপর মাছ কেটে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে এনে রেখেছি। এখন প্রত্যেক দিন আমাকেই মাছ কাটতে হয়, এখন আর আমার শাশুড়ি মা মাছ কাটে না, তো আমি কেটে ধুয়ে নিয়ে আসি। আর এদিকে সকালে যে বাসন কোসনগুলো হয়েছিল সেগুলো এখন আমি ধুয়ে এনে রাখলাম। যাই হোক, সকালবেলায় খাওয়া দাওয়া, তারপর বাসন কোসন মাজা আর মাছ কাটা হয়ে গেছে, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। এখন স্নানটা করব, স্নানটা করেই তারপর আবার ওপরে আসব। স্নান করে ওপরের ঘরে চলে এসেছি, আর এখন মেয়ে আমার আবদার করেছে ব্যালকনিতে যাবে, তারপর ওকে নিয়ে একটু ব্যালকনিতে আসলাম। আর এখন আমি রেডি হচ্ছি, তবে ওকে আমি ব্যালকনিতে রাখি না, আমি যতক্ষণ থাকি ততক্ষণ ওকে রাখি, কিন্তু একা একা ওকে তেমনভাবে যেতে দিই না। আমার মনের মধ্যে একটা ভয় কাজ করে, সেটা হচ্ছে ওই যে ব্যালকনির যে রেলিংগুলো রয়েছে সেগুলো মানে বেয়ে আবার ওপর দিকে উঠে না যায়, সেই জন্য ভয় লাগে। বাচ্চাদের মন তো কখন কি করবে সেটা কোনো ঠিক নেই, সেই জন্য ব্যালকনিতে ওকে আমি যেতে দিই না, যতক্ষণ আমি থাকি ততক্ষণ ঠিক আছে। তো এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি, আর যখনই রেডি হতে আসবো ওর হাতে একটু বডি লোশন দিতেই হবে, কিচ্ছু করার নেই। তো বডি লোশন নিয়ে আবার খেলা করবে। আমি এদিকে রেডি হচ্ছি, আর মাম্মাম সোনা টুক করে চলে এসেছে এই বেসিংকের কাছে, আর এখন হাত ধুচ্ছে, আর হাতে একটু বডি লোশন নিয়েছিল সেটাই ধুতে এখানে এসেছে। আর মাম্মাম তো এখন বেশ লম্বা হয়েছে, এখন আর অসুবিধা হয় না, আগে একটু অসুবিধা হতো। তো তখন একটু ওই পাশে জায়গা আছে দাঁড়ানোর, সেখানে দাঁড়িয়ে তারপর জলটা ছাড়তো। আদির স্নানের টাইম হয়ে গেছে, তো ওকে আমি বলছি চলো নিচে চলো, তোমাকে স্নান করাবো, কিন্তু না, ওপরের ঘরে যখন ও আসে তখন আর নিচে যেতে চায় না, এইভাবেই খেলা করে। আর ওর জন্য আমি ফিল্টারের জল তৈরি করে রেখেছিলাম, বের করে রেখেছিলাম, আর এখন দেখো ওর বাথটবের মধ্যে জল দিয়ে দিচ্ছি। এখন আপাতত বৃষ্টি হয়নি সকাল থেকেই, আর চারিদিকেই একদম শুকনো শুকনো হয়ে গেছে, বেশ ভালো লাগছে, না হলে চারিদিকটা একদম ভেজা থাকতো এতদিন ভালো লাগে না। তো আমি এখন মেয়েকে স্নান করিয়ে দিচ্ছি, তবে আকাশে প্রচণ্ড মেঘ রয়েছে, যখন তখন আবার বৃষ্টি আসতে পারে। আদিশ্রীকে বডি ওয়াশ দিয়ে এখন স্নান করিয়ে দিচ্ছি, তবে কালকে আবার কি করতে হবে, ওকে একটু শ্যাম্পু করিয়ে দেব। কালকে আবার আমাদের বিয়ের নিমন্ত্রণ আছে, তো একটা ভাগ্নের বিয়ে, তোমাদের তো জানিয়েছিলাম। তো ওই দিনকে মাম্মামকে একটু শ্যাম্পু করিয়ে দেব। আর কি দিয়ে কি সাজবো সেটাই মনে মনে ভাবছি। তো কোথাও যখন নিমন্ত্রণ করে, বিশেষ করে বিয়ে বাড়িতে, তখন একটু টেনশন হয় যে কোন শাড়িটা পরবো, বা কি কি গয়না পরবো, বা কেমনভাবে সাজবো, এটাই মনে মনে ভাবছিলাম। মাম্মামকে স্নান করাচ্ছি, কিন্তু মনে মনে ভাবছি মেয়েকে কিভাবে রেডি করাবো, এইগুলো ভাবছিলাম। তো যাই হোক, আমার মেয়েকে স্নান করানো হয়ে গেছে, আর অনেক দিন বাদে আদিশ্রীকে বাথটবে স্নান করাচ্ছি। তো প্রত্যেক দিনই প্রায় ওকে স্নান করানোর সময় বৃষ্টি আসে, সেই জন্য বাথটবে ওকে তেমনভাবে স্নান করানো হচ্ছিল না। ফাইনালি আজকে যখন ওকে বাথটবে স্নান করাচ্ছিলাম, আমার মেয়ের অনেকটা পরিমাণে খুশিও হচ্ছিল। তো এখন ওকে রেডি করিয়ে দিচ্ছি। তো এই যে সেই ছোট্ট আদিশ্রীকে এখন আর কোলে ধরে না, তো এখন কোল থেকে অনেকটা বড় হয়ে গেছে আদিশ্রী, তবে এখন আমার কথাও শুনতে চায় না, কোলে আসতে চায় না, তেমনভাবে একটু ভালোবাসবো সেটাও করতে দেয় না। তো এই যে মাম্মামের দুপুরের খাবার নিয়ে এসেছি, আর আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে রান্না হয়েছিল জল কচু, অনেকে পানি কচুও বলে, সেটা রান্না হয়েছিল। তো মাম্মামকে আজকে পানি কচু দিয়ে খাইয়ে দিয়েছি। তো গলা একদমই ধরে না এই কচুতে, আমরাও খেয়েছিলাম, তো একদমই ধরেনি। তো প্রথম এই খাবারটা মাম্মামকে খাওয়ালাম, এর আগে কোনোদিন ওকে পানি কচু খাওয়াইনি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম কোনো রকম, হয়তো আধ ঘন্টা মতো। তারপর ওর বাপি একটু ঘুমোচ্ছে নিচের ঘরে, তো ওর বাপিকে এত পরিমাণে ডিস্টার্ব করছে। তারপর আমি ভাবলাম কি যে ওকে নিয়ে ওপরের ঘরে যাই, তো ওপরের ঘরে গিয়ে ওকে নিয়ে থাকবো। আর তোমাদের দাদা ভাই কি জানো তো, সারাটা দিনই কষ্ট করে বাইরে থাকে, তো
তো সেই জন্যই ও একটু রেস্ট চায়। তো রেস্ট না নিলে ওরও ভালো লাগে না, সারাদিন যদি লোকের মাঝখানে থাকে কেমন লাগে বলো তো। সেই জন্য ভাবলাম ও একটু রেস্ট নিক, তাহলে মাম্মামকে নিয়ে ওপরের ঘরে যাই। তো ওপরের ঘরে আর যাইনি, ভাবলাম একটু ছাদের থেকে ঘুরে আসি, কি অবস্থা হয়েছে একটু দেখে আসি। তো এই যে দেখো পুরো ছাদ ভেজা, একটু আগেই বৃষ্টি হয়েছিল। তো মাম্মাম দেখো এখন কি করছে, এদিকে এক বালতি বৃষ্টির টলটলে জল নিয়ে খেলা করছে। আর এদিকে দেখো এই পর্তুলিকা ফুল গাছগুলোতে ফুল হয়, মানে টাইম ফুল গাছ। এখনো ফুল গাছ লাগানো হয়নি, কি আর করব বলো, সময় তেমনভাবে পাই না। তো যে ফুল গাছ লাগাবো, তো ভেবেছি যে আগে দীঘা থেকে ঘুরে আসি, তারপর এক এক করে ফুল গাছগুলো লাগাবো। এখন বিকাল 5:45 মতো বাজে, আর এখন আমি চিকেন পকোড়া বানাচ্ছি। তোমাদের দাদা ভাই আমাকে বলেছে যে চিকেন পকোড়া তৈরি করতে। তো এই বৃষ্টির দিনে এই পকোড়া খেতে খুব ভালো লাগে। চিকেন পকোড়া হোক বা পেঁয়াজি হোক, যেমনই হোক না কেন খুব ভালো লাগে। তো এখন আমি চিকেন পকোড়া তৈরি করে নিচ্ছি, খুব ভালো হয়েছিল খেতে, সত্যি খুব ভালো হয়েছিল। তো এক এক করে তৈরি করছি। আর ঘরে প্রথমে এক খোলা দিয়ে এসেছিলাম আমার শ্বশুর মশাইকে। তো এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য এই প্লেটে নামিয়ে নিয়েছি। তো তোমাদের দাদা ভাইকে এখন খেতে দেব। তবে একটা ভাই এসেছে, তো এই ভাইটা এখন এই সিঁড়ির পাশে যে রেলিংটা সেটার মাপ নিয়ে গেল। তো রেলিং লাগাবে, রেলিংটা নিচে লাগানো হয়নি। তো একটু অসুবিধা হয়, যেহেতু মাম্মাম ছোট সেই জন্যই। আর এখন আবার দোতলাতে আসলাম। দোতলাতে আসার কারণ হচ্ছে কালকে যাব বিয়েতে, কি শাড়ি পরবো কি না পরবো সেটাই মনে মনে ভাবছি। আচ্ছা, এদিকে আমি শাড়ি খুঁজছি। আর চলো তোমাদের একটা প্রশ্নেরও উত্তর দিয়ে নিই ঝটপট করে। শিল্পা দাস আমাকে জানিয়েছো যে দিদিভাই তোমার রান্নাঘরটা একটু ঘুরিয়ে দেখিও একদিন। আচ্ছা দেখাবো, আগে কমপ্লিট হয়ে যাক, একটা ফ্যান লাগানো হয়ে যাক, তারপর চিমনির পাইপটা লাগানো হয়ে যাক, তারপর একদিন না হয় দেখিয়ে দেব। আর এদিকে দেখো এখন আমি শাড়ি দেখছি, আর এই ব্ল্যাক কালারের শাড়িটা দেখতে পাচ্ছি, এত পছন্দের একটা শাড়ি। এই শাড়িটার নাম হচ্ছে মটকা। তো এই শাড়িটা আমি আগের বার কিনেছিলাম, তো পরা হয়নি। এরকম এখনো 3টে শাড়ি রয়েছে আগের বছরের পুজোর শাড়ি, সেই শাড়ি এখনো পর্যন্ত পরা হয়নি, এখনো তেমনভাবে কোথাও বেরোনো হয় না। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজির পরে এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, রেড কালারের একটা শাড়ি। তো এই শাড়িটা ভাবছি পরবো। তো দেখা যাক কি হয়, তো কেমন কি সাজি কি না সাজি, তো তোমরা পরের ব্লগেই জানতে পারবে। আর আশা আছে অনেকটাই আনন্দ করব। তো দেখা যাক কি হয়। আর এদিকে দেখো শাড়িটা বের করে নিলাম। আর সাজুগুজুর জিনিস অনেক কিছুই বের করে রাখবো, তাহলে অনেকটা সুবিধা হবে। আর চলো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। টাটা।